আসসালামু আলাইকুম। শান্ত বায়োলজি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আমি সহকারী অধ্যাপক জীববিজ্ঞান। আজকে তোমাদের সামনে 11তম ক্লাস। তোমরা জানো যে জীববিজ্ঞান প্রথম পত্রের 7 অধ্যায় আমরা শুরু করেছি। তোমরা যদি এর আগের ক্লাসগুলো না দেখে থাকো তাহলে আগের ক্লাসগুলো দেখবে। আমি তোমাদের সামনে জীববিজ্ঞানের বিভিন্ন অধ্যায় ধারাবাহিকভাবে ক্লাস নিব ইনশাল্লাহ। তো কাজে তোমরা হচ্ছে যারা আজকে প্রথম আমার ক্লাস দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে করে যখনই আমি ক্লাস নিই এটা তোমরা যেন দেখতে পাও। তাহলে আজকে আমাদের 11তম ক্লাস, গতদিন 10তম ক্লাস নিয়েছি। আজকে আমাদের শুরু হবে প্লাসেন্টেশন। তোমরা অবশ্যই আমার ক্লাস দেখার আগে তোমরা আবুল হাসান স্যারের বইটা একটু বের করবে। যেহেতু আমি বই লাইন বাই লাইন পড়াই, সেহেতু তোমরা যদি বই বের করে ক্লাসটা করো তাহলে তোমাদের জন্য সহজভাবে সুবিধা হবে। তাহলে আবুল হাসান স্যারের বইয়ের আমরা হচ্ছে পৃষ্ঠা নম্বর 250 পৃষ্ঠা, যেখানে প্লাসেন্টেশন বা অমরা বিন্যাস আছে, এখান থেকে আজকে শুরু হবে। তাহলে দেখো অমরা বিন্যাস, তাহলে আমাদের আগে জানতে হবে যে অমরাটা কি, তারপরে আমরা জানবো বিন্যাস সম্পর্কে। তো অমরা মানে হলো যে এমন টিস্যু বোঝায় যে টিস্যুতে ডিম্বাণু তৈরি হয়, তাকে বলা হয় অমরা। অর্থাৎ যে টিস্যুতে ডিম্বাণু তৈরি হবে ওই টিস্যুটার নাম হবে অমরা। এখন ওই অমরাতে বা ওই টিস্যুতে ডিম্বাণু কিভাবে সাজানো আছে এটাকেই বলা হয় বিন্যাস। এই হলো অমরা বিন্যাস। তো অমরা বিন্যাস সাজানোর পদ্ধতি বিভিন্ন রকম হতে পারে। তোমাদের বইয়ে যেমন আছে, প্রথমে আছে হলো এক প্রান্তীয় বা মার্জিনাল। সেটা কেমন? মনে করো এটা একটা গর্ভাশয়। এই জায়গাটাতে আজকে মনে করো অমরা, আর অমরার সাথে এখানে ডিম্বাণু রয়েছে। তাহলে এইটার নাম হবে এক প্রান্তীয় বা মার্জিনাল। এক প্রান্তীয় বা মার্জিনাল। তো এই জিনিসটার নাম কিন্তু অমরা। এই জিনিসটার নাম হলো অমরা। এই জিনিসটার নাম হলো অমরা। এরপরে দেখো উদাহরণগুলো বৈজ্ঞানিক নাম এবং বাংলা ধরে রাখা। এরপরে হলো অক্সাই, এরপরে একজাই বা অক্ষীয়। কেন এমন নাম হলো? কারণ দেখো যে ঠিক অক্ষ মানে কেন্দ্রবিন্দু, এই কেন্দ্রবিন্দুতে ডিম্বাণুগুলা হয়েছে, সেই জন্য এর নাম হচ্ছে এরকম যে একজাই। যেমন ধরো এটা গর্ভাশয় ঠিক কেন্দ্র, এই কেন্দ্রবিন্দু, এই কেন্দ্রবিন্দু এইখান থেকে ডিম্বাণু হয়েছে, এইখান থেকে ডিম্বাণু হয়েছে। তাহলে বইতে ছবি আছে, ছবিগুলো আপনি মনে রাখবা। তাহলে এই যে অক্ষের কেন্দ্রবিন্দুতে অমরা হয়েছে এবং এরা প্রকোষ্ঠ, কতগুলো প্রকোষ্ঠে ভাগ করা হয়েছে, এরকম ভাবে প্রকোষ্ঠ। প্রত্যেকটা প্রকোষ্ঠেই ডিম্বাণু চিকিৎসা করে অক্ষ বরাবর, অক্ষ মানে কেন্দ্রীয় অংশে এই জায়গা থেকে ডিম্বাণু হয়েছে, এই জন্য নাম হলো অক্ষীয়। উদাহরণ করতে হবে। এবার ফ্রি সেন্ট্রাল, তার মানে ফ্রি মানে তো আমাদের বুঝতে পারছি কারোর সাথে কেউ লেগে নাই, মুক্ত বুদ্ধ। অর্থাৎ হলো যে গর্ভাশয়ের যে অমরাটা আছে সেইখানে ডিম্বাণুগুলা রয়েছে, কিন্তু ডিম্বাণুগুলা কেউ কারোর সাথে লেগে নাই, এই জন্য এর নাম হলো ফ্রি সেন্ট্রাল, কারোর সাথে লেগে নাই। এরপরে দেখো বহুপ্রান্তীয় বা প্যারাইটাল, মানে প্যারাইটাল বলতে ওয়াল বোঝায়, প্রাচীর বোঝায়। তো এখানে প্রাচীরের বহু জায়গায় ডিম্বাণু হয়েছে। আমি লিখে সময় নষ্ট করছি না, বইয়ে তো আছেই। তাহলে প্যারাইটাল হলো এই ধরো গর্ভাশয়ের কতগুলা প্রান্ত থেকে ডিম্বাণু হয়েছে, কতগুলা প্রান্ত থেকে ডিম্বাণু হয়েছে। তাহলে গর্ভাশয়ের কতগুলা প্রান্ত থেকে ডিম্বাণু হয়েছে এটাকে বলা হচ্ছে, এখানে কিন্তু আমরা থাকবে, সবগুলোর সাথে আমরা থাকবে আলাদাভাবে। কতগুলা প্রান্ত থেকে হয়েছে বলে এর নাম প্যারাইটাল। এরপরে দেখো সুপারফিশিয়াল বা গাত্রীয়, অর্থাৎ যেখানে অমরাটা আছে, অমরাটার নিচে বা উপরে না থেকে অমরা টিস্যুর গায়ের উপরেই ডিম্বাণু হয়, এই জন্য এর নাম গাত্রীয় বা সুপারফিশিয়াল। তবে মনে রাখো সুপারফিশিয়াল
আমরা যদি মনে রাখি তাহলে এখানে কতগুলো নাম এমনিতেই আমরা মনে করতে পারি। যেমন দেখো সুপারফিশিয়াল লিখলে আমরা সুপারফিশিয়াল 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 এই কথাটার মধ্যে কিন্তু উদাহরণগুলা লুকায় আছে, মানে নামেই দাম যেটাকে বলে। যেমন শুতে শুতে আমরা কিন্তু পাচ্ছি হলো শাপলা, অন্য বইয়ের মধ্যে শালুকও আছে, তারপরে দেখো পার, পারে হচ্ছে পদ্মা, পদ্ম, পারে হলো পদ্ম। তারপরে শিশিয়ালে, শিশিয়ালে এই যে শি আছে সেটি হলো শিয়াল কাটা, শিয়াল কাটা, শিয়াল কাটা। তার মানে আমরা কিন্তু পাচ্ছি হলো সুপারফিশিয়ালের উদাহরণগুলো মনে রাখতে পারছি। তাহলে সুপারফিশিয়াল কি হয়, যে যে অমরটা হয়েছে আমরা গায়ে গায়ে ঘুমানো হওয়া, এরকম একটা ব্যাপার। যে আমি সূত্র করে দেখো, মনে করো যে এখানে থেকে এরকম এই জিনিসগুলা মনে করো, এই জিনিসগুলো হচ্ছে অমরা। এখন এই অমরার গায়ের উপরে, 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 অমরার গায়ের উপরে হচ্ছে এগুলোর নাম গা। এরপরে দেখো বেসাল বা মূলীয়, মানে কি মূল তো নিচে থাকে, তাহলে নিচে হলে, হ্যাঁ বেসাল বা মূলীয়, মূল যেহেতু নিচে, তাহলে নিচের দিকে যদি হয় তাহলে সেটাই হলো মূলীয়, অর্থাৎ হলো গর্ভাশয় এই নিচের দিক থেকে হয়েছে, তাহলে এর নাম হলো মূলীয়। তাহলে অ্যাপিক্যাল বা শীর্ষ, মানে শীর্ষে হওয়া, কিছুটা এক প্রান্তীয় মতো, তবে সেই এক প্রান্তীয় নিচে হতে পারে, যে কোনো জায়গার প্রান্তে হতে পারে, কিন্তু শীর্ষগুলো সবসময় উপরে থাকে, তাহলে এটা হলো শীর্ষ, বাকিগুলো সবার উপরের দিকে হবে। তাহলে উপরের দিকে যদি বিপূর্ণ হয় তাহলে এটা হলো শীর্ষ। তাহলে এই হচ্ছে আমাদের প্লাসেন্টেশন বা অমরা বিন্যাস। তো এগুলোর উদাহরণগুলাই অ্যাডমিশনের জন্য খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা আসে। এবার আমরা বিভিন্ন ফল সম্পর্কে জানবো, প্রকৃত ফল, অপ্রকৃত ফল। প্রকৃত ফল এটা কিন্তু মেডিকেল অ্যাডমিশন 19 সালে আসছিল, মানে এখান থেকে কিন্তু মেডিকেল অ্যাডমিশনও কোশ্চেন হয়। তো এগুলো ধরনের করতে হবে, প্লাসেন্টেশন, অ্যাস্টিমেশন, ফল, এই উদাহরণগুলো। এবার দেখো প্রকৃত ফল, এটা তোমরা জানো গর্ভাশয় থেকে। গর্ভাশয় থেকে মানে কি, যে মনে করো এটা হলো একটা গর্ভাশয়, নিচেরটা হলো গর্ভাশয়, আর নিচের দিকে এখানে বের হচ্ছে। তো আমরা জানি গর্ভাশয় এই স্ফীত অংশ গর্ভাশয়, দণ্ড, গর্ভমূত্র, এই জায়গাটাতে আমরা জানি যে এখানে সংক্ষেপে অরিজিনাল ছবিটা হয়ে যাচ্ছে না। তো এখন যেটা হয় প্রকৃত ফল কোনটা, এই যে ডিম্বকটা, এই ডিম্বকটা বীজে পরিণত হয় নিষেক্রিয়ার পর, আর বীজের আশপাশে অর্থাৎ এইটুকু আর এইটুকু ফল তৈরি করে। তাহলে এই গর্ভাশয় যদি ফল তৈরি করে তাহলে এটাই হলো প্রকৃত ফল। আর অপ্রকৃত ফল মানে কি, এই গর্ভাশয় থেকে যদি কোনো ফল না হয়, ধরো বৃদ্ধিভাবে বা অন্য কোনো অঙ্গ ফলে পরিণত করে, তাহলে সেটাই হলো অপ্রকৃত ফল। এরপরে সরল ফল মানে বুঝতে পারছো, একটি পুষ্প থেকে একটি ফল হওয়া। গুচ্ছিত ফল, একটি মাত্র পুষ্পে যতগুলা গর্ভাশয় আছে সব গর্ভাশয় থেকে ফল তৈরি হয়, এটাই হলো গুচ্ছিত ফল। যৌগিক ফল, সঙ্গ পুষ্পমঞ্জরি। আমরা জানি একটা মঞ্জুরি গন্ধে অনেকগুলো ফুল থাকলে সেটাই হলো পুষ্পমঞ্জরি। তাহলে সমস্ত পুষ্পমঞ্জরি যদি ফলে পরিণত হয় তাহলে এটাকে আমরা বলবো যৌগিক ফল। লিগিউম, লিগিউমের বাংলা অর্থ কি? লিগিউমের বাংলা অর্থ হলো গুটি। লিগিউমের বাংলা অর্থ কি? গুটি। লিগিউমের বাংলা অর্থ হলো গুটি। তাহলে এইটার ক্ষেত্রে কি বলছে, ফল উপর থেকে নিচে দুই কপটে, ফল উপর থেকে নিচে দুই কপটে, মানে এরকম উপর থেকে নিচে এভাবে করে দুই কপটে বিভিন্ন যদি হয় এরকম ধরনের হলে সেটাকে আমরা বলবো যে লিগিউম, ফল উপর থেকে নিচে দুই কপটে বিভিন্ন। ক্যাপসুল, ফল উপর থেকে নিচে বহু কপাটে, যেমন ঢ্যাঁড়স, দেখো অনেকগুলা কপাট, ধরো চারটা চেম্বার থেকে, চারটা কপাট থেকে এভাবে করে ভেঙে যাচ্ছে, তবে সেইটা নিচ থেকে হবে, নিচ থেকে মানে এইভাবে করে ভেঙে যাবে।
এরপরে হলো ক্যারিওপসিস। ক্যারিওপসিসের বাংলা অর্থ দ্রুত বর্ধনশীল। এরা খুব দ্রুত বাড়ে, এই জন্য এরকম বাংলা করা হয়েছে। ক্যারিওপসিসের ক্ষেত্রে ফল এক কোষ বিশিষ্ট একটি মাত্র বীজযুক্ত, অর্থাৎ বীজ একটা এবং বীজের সাথে ফলটাও লেগে থাকে। তোমরা ধানে দেখেছো। সিলিকোয়া। সিলিকোয়া এর বাংলা অর্থ বালি। কেন এরকম নাম করা হলো? যে এই ফলগুলো ফেটে গেলে এখানে বালি এসে ঢুকে যায়, এই জন্য এর নাম হলো বালি নামকরণ করা হয়েছে। বেরি। বেরির বাংলা অর্থ কি? ছোট রসালো ফল। বেরির বাংলা অর্থ হলো ছোট রসালো ফল। তাহলে সেক্ষেত্রে বেরিটা কেমন? বলছে যে ফল এক বা একাধিক গর্ভবতী বহু বীজী, অনেকগুলো বীজ থাকবে। এদের বহিতক পাতলা, অন্ততক ও মধ্যতক সংযুক্ত থাকে। এটা একটু ছবি সহ দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। বেরিটা কেমন মনে করো? এটা হলো অন্ততক, এর সাথে এটা হলো মধ্যতক। মধ্যতকে প্রচুর বীজ থাকে, প্রচুর বীজ আছে। তারপরে এর বাইরে আবার আরেকটা আবরণ। তাহলে এখানে খেয়াল করো তো, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা অন্ততক আর এটা মধ্যতক। অন্ততকের সাথে মধ্যতক কানেক্টেড, এটাই হলো বেরির কথা বলছি। আর বহিতক পাতলা হয় এখানে আছে, তাহলে এটাই হলো বেরির মূল কথা। এবার দেখো, যেমন টমেটো। তোমরা যদি মাছ বরাবর কাটো তাহলে এরকম দেখতে পাবো টমেটো। এবার দেখো সাইজোকার্প, এর বাংলা অর্থ শুষ্ক ফল। বাংলা অর্থ শুষ্ক ফল, যেমন ধরে যতই পাকুক এটা কিন্তু ফেটে যাবে না, এই জন্য এর নাম হলো শুষ্ক ফল। এরপরে ষোড়শীষ। ষোড়শীষের বাংলা অর্থ রসালো। ষোড়শীষের বাংলা অর্থ রসালো। কাঁঠাল, আনারস এরা খুব রসালো হয়, এই জন্য এরকম বাংলা করা হয়েছে। এক্ষেত্রে স্পাইক বা স্পাইরিক্স মঞ্জুরিটি একক রসালো যৌগিক ফলে পরিণত হয়। অর্থাৎ এখানে সম্পূর্ণ মঞ্জুরি পত্র যেটা আছে, একটা মঞ্জুরি দ্বন্দ্বে যতগুলো ফুল আছে আর কি, সবগুলো একসাথে ফলে পরিণত হয়। কিছুটা ইয়ার মতো, যে তোমরা আগে যেটা বললে যৌগিক ফল, সেটা। এবার হলো পেঁপো। পেঁপের বাংলা অর্থ বড় আকৃতির ফল। পেঁপোর বাংলা অর্থ বড় আকৃতির ফল। বহু বীজযুক্ত সরস ফল, যাদের অমরাবিন্যাস বহুপ্রান্তীয়, গর্ভাশয়, অধগর্ভ, বহিতক, চামড়ার মতো, এবং বীজগুলো অমরার সাথে সংযুক্ত থাকে। আমরা জানি অমরার সাথেই বীজগুলো লেগে থাকে। আর বহুপ্রান্তীয় তো আগে আমরা জেনেছি। আর বহু বীজযুক্ত, এটা আমরা জানি বহু বীজ। এরপরে দেখো ড্রপ। ড্রপের বাংলা অর্থ আঠিযুক্ত রসালো। আঠিযুক্ত রসালো ফল। আঠিযুক্ত রসালো ফল। এক বা একাধিক বহু বিশিষ্ট গর্ভাশয়তে একক বীজযুক্ত ফলের সৃষ্টি হয়। এর বহিতক পাতলা, মধ্যতক রসালো ও পুরু, এবং অন্ততক কাষ্ঠল। অন্ততক আমরা জানি কাষ্ঠল হয়। আমরা এর যে অন্ততক সেটা কাষ্ঠল হয়ে যায় বীজের সাথে। হেসপেরিডিয়ামের বাংলা অর্থ চুলযুক্ত ফল। এই যে বাদামি লেবুগুলো আছে, এগুলো কিন্তু চুলের মতো চিকন চিকন, এই জন্য এরকম নাম হয়েছে। এগুলো কিন্তু সংজ্ঞা লাগবে না, খালি উদাহরণ লাগবে। সংজ্ঞা ছাড়া উদাহরণগুলো আমাদের করতে হবে। তোমরা আজকে এই পর্যন্তই শেষ করি। তবে এইখানে যেহেতু সহজ কিছু ছোটোখাটো জিনিস আছে, এটাও শেষ করে দিই আজকে। সেটা হলো পুষ্প সংকেত। আমরা জানি, যেমন বলি যে পানির সঙ্গে H2O, তাহলে আমরা হলো কতগুলো সাংকেতিক চিহ্নের মাধ্যমে আমরা হলো পানির সংকেত বোঝাই। ঠিক তেমনিভাবে কতগুলো সংকেতের মাধ্যমে আমরা হলো একটা ফুলে কয়টা বিধি, কয়টা ফুলকেশর, কয়টা পাপড়ি আছে, এটা যে বুঝতে পারবো, এটাই হলো পুষ্প সংকেত। তাহলে আমরা এটা সহজ করে লিখতে পারি, যে সাংকেতিক চিহ্নের মাধ্যমে আমরা ফুলের বিভিন্ন স্তবকের সংখ্যা, অবস্থান বুঝতে পারি, তাকে বলা হয় পুষ্প সংকেত। এইভাবে তোমরা এটা লিখতে পারবো। এটা কেনগুলো কোশ্চেন হিসেবে পড়বো এই পৃষ্ঠায়, এগুলো কিন্তু এমসিকিউর জন্য পড়বা। মঞ্জুরি পদ্ধতি কি শব্দ ব্যবহার করা হয়, উপমঞ্জুরির জন্য কি শব্দ ব্যবহার করা হয়, এগুলো তো বোঝার কিছু নাই। এবার আমরা চলে আসি পুষ্প প্রতীক। যেমন আমরা হাইড্রোজেনের প্রতীক H, অক্সিজেনের প্রতীক O দিই, সেরকমই আর কি পুষ্প প্রতীক। তাহলে এটা আমরা লিখবো যে সমস্ত ফুলের কোনো প্রতীকের সাহায্যে ফুলের বিভিন্ন স্তবকের অবস্থান ও সংখ্যা বোঝানো হয়,
তাকে বলা হয় পুষ্প প্রতীক। সংক্ষেপে এটা তোমরা লিখতে পারো। তাহলে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ 11 নম্বর কোশ্চেন পুষ্প সংকেত এবং পুষ্প প্রতীক। আমরা আশা করি আগামী দিন হচ্ছে বিভিন্ন গোত্রের পুষ্প সংকেত এবং ব্যাখ্যা এগুলো আলোচনা করব। আজকের মতো এখানে শেষ করছি। তবে তোমরা ক্লাস দেখার সময় যদি কোনো শব্দের অর্থ না বোঝো বা বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা একটু লিখবে, তাহলে আমি পরের ক্লাসে বলবো। যদি আমি কোনো শব্দের অর্থ বলতে ভুলেও যাই, তোমাদের মনে হয় যে এটা বুঝিনি, তাহলে তোমরা বললে আমি পরের ক্লাসে এটা বলে দেবো ইনশাআল্লাহ। তাহলে আজকের মতো এখানে বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।